স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় যারা মানুষ খুনের সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। তাদের বিচার না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এই জন্য দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সকালে সহিংসতায় নিহত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও দেন তিনি। গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার গণভবনে আসেন। প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন, নেন তাদের খোঁজ খবর। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অশ্রু সজল হতে দেখা যায়। গণভবনে ব্যাংকোয়েট হলে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? শেখ হাসিনা বলেন, সরকার পতন ঘটানোর নামে মানুষ খুন কখনোই কাম্য নয়। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। পরে প্রধানমন্ত্রী 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। এ সময় গণভবনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে নতুন কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ। সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশ করবে দলটি। শনিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এছাড়াও সম্মেলনে অংশ নেন দেশটির শাখা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানান বক্তারা। এ সময় যে কোনো মূল্যে সমাবেশ সফল করারও প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। আড়াই মাসও এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারেনি খুনের বিষয়টিও। পিছিয়েছে তদন্ত প্রতিবেদন। অন্যদিকে বেনজির আহমেদ বা মতিউর রহমান কারো দুর্নীতির তদন্তই দেখেনি আলোর মুখ। তারপরও আন্দোলন সংঘাতে চাপা পড়ে আছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান। বিশিষ্টজনদের মন্তব্য, অতীতেও ব্যাংক কেলেঙ্কারিতে হয়নি কারো বিচার। এবারও রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। রাষ্ট্র ও সমাজ বাঁচাতে এসব অনিয়মের বিচার শুরুর আহ্বান তাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনার খুন হয়েছেন 2 মাস আগে। পুলিশ এমন দাবি করলেও এখনও মরদেহ মেলেনি। তদন্তে নামে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা। তাদের দাবি, স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বে প্রভাবশালীদের দ্বারাই খুন হন আনার। পরে আবার সামনে আনা হয় স্থানীয় রাজনৈতিক কোন্দল। বাস্তবতা হলো এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। অন্যদিকে কলকাতায় উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশের সাথে ডিএনএ পরীক্ষার জন্য এখনও নমুনা নেওয়া হয়নি এমপি আনারের মেয়ে ডরিনের। পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও নানান জটিলতায় এখনও যাওয়া হয়নি সেখানে। বাংলাদেশের ডিবির কোনো পার্ট না এটা, যেহেতু ওই মামলাটা ইন্ডিয়ার সিআইডিতে আছে, তারা নিশ্চিত তাকে ডেকেছে, হয়তো সে শীঘ্রই চলে যাবে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আমরা ইন্ডিয়ার সাথেও আমরা যোগাযোগ করছি। প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির খবর চাউর হয় গণমাধ্যমে। কারিগরি সম্পত্তির তথ্য উপাত্ত সামনে আসে।
মনে হচ্ছিল অনেকটা বাধ্য হয়েই তদন্তে নামে দুদক। জব্দ করা হয় বেশ কিছু সম্পত্তি। জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হলেও সেটির তোয়াক্কাই করেননি বেনজির ও তার পরিবার। নিজস্ব ক্ষমতায় যাদের অনিয়ম তদন্তের কথা, তাদের ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে কোরবানির এক ছাগল। সামনে আসে আরেক প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান। এনবিআরের মধ্যম সারির অফিসার হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ওঠা বসা ছিল তার। সম্পত্তির ফিরিস্তি দেখে দেশবাসীর চক্ষু চরক গাছা। ধারণা করা হচ্ছে প্রশাসনের নাকের ডগা থেকে তিনিও পালিয়েছেন দেশ ছেড়ে। এখন আমি মনে করি বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি এবং পারস্পরিক অনাস্থা। কিছু লোক আছে যে তারা মনে করে যে না টাকাটাই সব কিছু, এক। আর 2 নম্বর আমি বলবো সরকারেরও হয়তো গাফিলতি নাই, এটা আমি বলবো না। এখন সরকারের গাফিলতিগুলো কিভাবে আছে, 1 নম্বর হলো নিয়োগ দেওয়ার সময়। দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সময়ের আস্থাভাজন জেনারেল আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোনো সেনাপ্রধান এই প্রথম পড়েন এমন নিষেধাজ্ঞায়। এ নিয়ে সরকার বা দুদকের কোনো ভূমিকাই নেই। এছাড়াও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম সহ অনেকের অনিয়মের অভিযোগ আসে দুদকে। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হলে আর্থসামাজিক অবস্থা আরও ভয়াবহ হবে। নিরুৎসাহিত হবেন সৎ জীবনযাপন করা কর্মকর্তা কর্মচারীরা। যদি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া না হয়, তাইলে বরং এতে হিতে বিপরীত হবে। এতে দুর্নীতিবাজারে আরও আশকারা পাবে। তারা মনে করবে যে না, একটু কিছুদিন হই হুল্লোড় হই তো সব থেমেই যায়। বেসিক ব্যাংকের সহ বিভিন্ন যে ব্যাপক আলোচিত ঘটনাগুলো, সেগুলো বছর পর বছর অব্যাহত থেকেছে। আমরা যে মুখে যে কথাগুলো বলি বা কাগজে কলমে যেগুলো লিখে দেশবাসীর কাছে উপস্থাপন করি, সেগুলো ফাঁকা বলি। বাস্তবে যেটা করছি সেটা হলো যে আসলে দুর্নীতিকে সহায়ক পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। সবখানে এখনো আলোচনায় কোটা আন্দোলনের পরবর্তী প্রভাব। রাজপথের আন্দোলনে গণমাধ্যম থেকে অনেকটা হারিয়ে গেছে দুর্নীতির সব খবর। ঝিমিয়ে পড়েছে তদারকি প্রতিষ্ঠানগুলো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুপার টাইফুন গায়ামির আঘাতে বিপর্যস্ত চীনের বিশাল এলাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে একাধিক প্রদেশে। ভারী বর্ষণে তলিয়েছে উত্তরাঞ্চল। ঝোড়ো বাতাস বইছে গুয়াংডং প্রদেশের 200-রও বেশি শহর ও গ্রামে। 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে গড়ে 400 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কমপক্ষে 1,30,000 মানুষকে। উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগের 7,000 কর্মী। এদিকে টাইফুনের প্রভাব মোকাবেলায় প্রায় $6.5 কোটি বরাদ্দ করেছে চীন সরকার। স্থানীয় উদ্ধার কর্মীদের প্রশিক্ষণে মোতায়েন করা হয়েছে 17টি বিশেষ দল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে নিয়োগ করা হয়েছে অন্তত 95 প্রকৌশলীকে। তাইওয়ান প্রণালীতে নাটকীয় অভিযানের পর উদ্ধার করা হলো আটকে পড়া 2টি কার্গো জাহাজের ক্রুদের। সুপার টাইফুন গায়ামির প্রভাবে মাঝ সমুদ্রে বিপজ্জনকভাবে ভাসছিল জাহাজগুলো। ডুবে যাওয়ার আতঙ্কে তীব্র উৎকণ্ঠায় ছিলেন নাবিকরা। এক পর্যায়ে তাইওয়ানের জরুরি বিভাগের সাথে যোগাযোগে সক্ষম হন তারা। শনিবার হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে তাইওয়ানের উত্তরাঞ্চলে নিখোঁজ হয় আরও 8টি কার্গো জাহাজ। তাইওয়ানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সবগুলো জাহাজ উদ্ধার না করা পর্যন্ত জারি থাকবে অনুসন্ধান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে দাবানল। প্রতি ঘন্টায় পুড়ছে 5,000 একর বনভূমি। ভয়াবহ আগুনের সবচেয়ে বিপর্যস্ত শিকো শহর। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 4 লাখ একর জমি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কয়েক হাজার কর্মী। যুক্তরাষ্ট্রে চলতি বছর এটি সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছেন দেশটির বন বিভাগ। মাইলের পর মাইল দাও দাও করে জ্বলছে আগুন। ভয়াবহ এই দাবানল এরই মধ্যে গিলে খেয়েছে ক্যালিফোর্নিয়ার শিকো শহরের প্রায় 4 লাখ একর জমি, যার মধ্যে বনাঞ্চল তো বটেই, রয়েছে বসতিও। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 150 স্থাপনা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শহরটির কয়েক হাজার বাসিন্দাকে। 78 বছর বয়স আমার। এর আগে কখনো এত বড় দাবানল দেখিনি। চারিদিকে শুধু আগুন। তীব্র বাতাসে যা কেবল ছড়িয়েই যাচ্ছে। নেভার কোনো লক্ষণ দেখছি না। তাপমাত্রার পারদ 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আগেই। শুষ্ক আবহাওয়া আর প্রচণ্ড বাতাসে বেড়ে চলেছে আগুনের তীব্রতা। তৈরি হয়েছে বিরল আগুন ও ছায়ের ঘূর্ণি ফায়ারনাডো।
ঘণ্টায় পুড়ছে ৫,০০০ একর জমি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫০০-এর বেশি কর্মী। তবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ১%। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, এত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে যত যন্ত্রপাতি সরঞ্জাম দরকার রয়েছে তার সংকট। এত বড় দাবানল যখন হয় তখন হ্যান্ড ক্রু, বুলডোজার, ওয়াটার টেন্ডার সহ কয়েক ধরনের সরঞ্জাম অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, যা জোগাড় করা কিছুটা কঠিন কিন্তু একেবারে অসম্ভব নয়। অন্যান্য রাজ্যের ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে। সবাই মিলে এই ভয়াবহ আগুনের বিরুদ্ধে লড়াই করছি। সর্বোচ্চ চেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার। এদিকে দাবানলের জন্য দায়ী করে ডিন স্টট নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আগুন ধরে যাওয়া একটি গাড়ি বনের ভেতর ঠেলে দেন তিনি, আর সেখান থেকেই ছড়িয়েছে বিশাল এই দাবানল। বন বিভাগ বলছে, চলতি বছর ছড়ানো আগুনের মধ্যে ক্যালিফোর্নিয়ার এই দাবানলের পরিধি সবচেয়ে বড়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মধ্যেই ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। শনিবার টোকিওতে ৩ দেশের প্রতিরক্ষা মন্ত্রী স্বাক্ষর করেন চুক্তিতে। এর আগে বৈঠক করেন তারা। অঞ্চলটিতে চীনের আগ্রাসী আচরণের সমালোচনা করেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারা। উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন অনসিক। দক্ষিণ চীন সাগর ঘিরে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সম্প্রতি রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে উত্তর কোরিয়া। এরপরই বাড়ে উত্তেজনা। চিলির উত্তরাঞ্চলে মরুর বুকে তরুর দেখা, বাহারি ফুলে ছেয়ে গেছে আতাকামার বালুর রাজ্য। শীতে আকস্মিক বৃষ্টি আর মরুভূমিতে উদ্ভিদের অস্তিত্বকে জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যতিক্রমী ঘটনা নিজ চোখে দেখতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ফুলে ফুলে ছেয়ে গেছে পৃথিবীর বুকে সবচেয়ে শুষ্কতম মরুভূমি আতাকামা। বিস্তীর্ণ মরুভূমিতে যেন বিছানো হয়েছে বেগুনি সাদা ফুলের রঙিন চাদর। বিরল এই ঘটনার সাক্ষী হয়েছে চিলির উত্তরাঞ্চলের বাসিন্দারা। চিলিতে জুন, জুলাই ও আগস্ট মাস জুড়ে থাকে শীতের আমেজ। হাড় কাঁপানো শীতে যেখানে ঘর থেকে বের হওয়াই দায়, সেখানে এবছর জুলাইতে দেখা গেল ঝুম বৃষ্টি। আকস্মিক জলবায়ু পরিবর্তনই কি মরুভূমিতে ঘটালো এমন ফুলের বাহার, নাকি লুকিয়ে আছে আরও অজানা তথ্য? জলবায়ু পরিবর্তনের ফলে চলতি বছর এল নিনোর প্রভাব স্পষ্ট। এ কারণে তীব্র গরমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গার আবহাওয়াতেও দেখা গিয়েছে আমূল পরিবর্তন। কখনো সময়ের আগেই বৃষ্টি, আবার কখনো অতিবৃষ্টির কারণে দুর্ভোগেও পড়তে হয়েছে মানুষকে। জুলাইয়ের তীব্র শীতের মাঝেই অবিশ্বাস্যভাবে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয়েছে ১১ থেকে ১২ মিলিমিটার বৃষ্টিপাত। বৃষ্টির কারণে মরুভূমির শুষ্কতা কমে গেছে, গাছ জন্মানোর মতো পরিবেশ তৈরি হয়েছে। এদিকে ব্যতিক্রমী এ ঘটনায় চিলির বাসিন্দাদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রতিদিনই ফুলের এই সমাহার দেখতে আতাকামায় ভিড় জমাচ্ছেন তারা। সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করছেন একের পর এক ছবি। ফুলে ছেয়ে যাওয়া মরুভূমি আমি জীবনে প্রথমবার দেখছি। কি অদ্ভুত সুন্দর লাগছে। শীতকালে মরুভূমিতে এমন দৃশ্য দেখব আগে কখনো ভাবিনি। এখানে এসে নিজ চোখে দেখতে পেয়ে অভিভূত হয়ে গেছি। শেষবার আতাকামা মরুভূমিতে ফুলের সমাহার দেখা গিয়েছিল ২০১৫ সালে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।